নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজি রিয়া। এবং আজ এক বিশেষ উদ্যোগ নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আপনাদের সামনে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেব বলে। আমরা আছি টাকিতে এবং টাকির একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। আগে ওনার সাথে আলাপ পরিচয়টা আমরা সেরে নিই, তারপরে নয় টাকির ঐতিহ্য নিয়ে এবং টাকির বিশিষ্ট এক ব্যক্তিকে নিয়ে আমরা আজ আলোচনা করব। ওনার কাছ থেকে সেই ব্যক্তির গল্প শুনব। স্যার, আপনার পরিচয়টা বলুন। আমি খুব সামান্য একজন মানুষ। আমার নাম মুকুল রায়চৌধুরী। আমি শিক্ষকতা করি আর বইপত্র সম্পাদনা করার চেষ্টা করি, আর সামান্য একটু লেখালেখি করার চেষ্টা করি, যা অকিঞ্চিত। সেটা আপনার কাছে সামান্য হতে পারে স্যার, কিন্তু আমরা কিন্তু ভীষণভাবে আপনাকে একজন বইপ্রেমী হিসাবে এবং খুব সুন্দর একজন লেখক হিসেবে আমরা চিনি সমস্ত টাকিতে। আচ্ছা স্যার, এবারে আমরা মূল পর্বে ফিরে যাই। এই যে টাকি মানে জমিদার বাড়ি, পূবের জমিদার বাড়ি বলুন, দক্ষিণ জমিদার বাড়ি বলুন, তার মধ্যে যে টাকিতে যে জমিদার নাম করা একজন বিখ্যাত জমিদার ছিলেন, তিনি হচ্ছেন হরেন্দ্রনাথ রায়চৌধুরী। এই হরেন্দ্রনাথ রায়চৌধুরীর সম্পর্কে আমরা আজকে আপনার থেকে জেনে নেব। তার আগে জানবো ওনার বংশ পরিচয় সম্পর্কে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, হরেনবাবু টাকি শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একজন খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। জমিদার তো বটেই, এবং ওনার মূল খ্যাতি কিন্তু রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ হিসেবে। আর উনি যে বংশের মানুষ, ওনার বংশও কিন্তু বাংলার মধ্যে অন্যতম প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ একটি বংশ। ওনাদের যে জমিদারি, তার সূত্রপাত হয় সেই অতীতের সুদূরে গিয়ে আমাদের মোগল যুগে যেতে হবে। জাহাঙ্গীরের রাজত্বকালে ওনাদের জমিদারি সূত্রপাত। আচ্ছা, তা ভবানী দাস আরও আমি বলছি যে যশোরের যে প্রতাপাদিত্য, যাকে আমরা জানি 12 ভূঁইয়ার অন্যতম ভূঁইয়া, ওনাদের কিন্তু এটা জ্ঞান। অনেকের একটা ধারণা আছে যে হয়তো ওই বংশেরই টাকি জমিদার, হয়তো বংশেরই কেউ, তা নয়, কিন্তু ওনার জ্ঞাতি। সেই হিসেবে ওনার বংশ খুব প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বংশ। এবং টাকিতে এমন কোনো মানুষ নেই যিনি কালীনাথ মুন্সির নাম জানেন না। কালীনাথ মুন্সি, যার জন্য একটা ঘাটও আছে, কালীবংশী ঘাট। এবং টাকির যে প্রধান রাস্তা, ওই রাস্তার নাম কিন্তু কালীনাথ মুন্সি সরণি। আচ্ছা, কালীনাথ মুন্সি রামমোহন রায়ের ডানা ছিলেন বলতে গেলে ঠিক হয়। যখন রামমোহন সতীদাহ বিরোধী আন্দোলন করছেন, তখন প্রাচীন পঞ্চায়েত যখন তাদের রামমোহনকে আক্রমণ করছেন এবং এমনকি শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন রামমোহন, তখন কালীনাথ রামমোহনকে রক্ষা করেছিলেন। এবং রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উনি বন্ধু এবং বিজনেস পার্টনার, দুজনের একসঙ্গে লবণের ব্যবসা ছিল। কালীনাথ এত প্রভাবশালী। কালীনাথ সম্পর্কে বললে তো শুধু ওনার সম্পর্কেই বলতে হবে। কালীনাথ মুন্সির নাতি পৌত্র হচ্ছেন আমাদের রায় দেখবেন, এটাকে মুন্সি বংশ বলা হয়। এটা একটু দর্শকদের জন্য বলে দেওয়াটা ভালো। মুন্সি কথাটা কোথা থেকে পদে কিন্তু রায়চৌধুরী। আসলে ব্রিটিশ আমলে এদের বংশের যিনি প্রধান, যার জন্য এদের বংশ এত খ্যাতি অর্জন করেছে, তিনি রামকান্ত রায়চৌধুরী। উনি লর্ড ওয়ারেন হেস্টিংসের মুন্সি ছিলেন। সেখান থেকে এদের বংশ মুন্সি বংশ বলে পরিচিত। আরেকটু খুব মজার ব্যাপার আছে, দেখুন, সবাই আমরা জানি রায় হরেন্দ্রনাথ চৌধুরী কিন্তু বলা হয়। এখন রায় চৌধুরী, তার থেকে রায় অংশ নামের আগে এসে বসলো। এটা ইচ্ছা মতন করা যেত না। মানে আমি যে মুকুল রায় চৌধুরী, আমি বললাম রায় মুকুল চৌধুরী নয়, এটা পারমিশন দিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছ থেকে। এরা এই রায় শব্দটি আগে বসানোর অনুমতি পেয়েছিলেন। মানে তখন যা হতো আর কি, একটা কৌলিন্য বা অনেক জমিদারদের মধ্যে আমাদের বংশ শ্রেষ্ঠ, আমরা একটু বেশি কৌলিন্য, এই যা ছিল সেই আমরা। তো এই ওনার জন্মটা কিন্তু বেশ একটু নাটকীয়। কালীনাথ মুন্সি এবং তার আরও 4 ভাই, ওনার মধ্যে 5 ভাই ছিলেন, প্রত্যেকেই অপুত্র, কারো কোনো পুত্র সন্তান ছিল না। কালীনাথ মুন্সির 2 মেয়ে ছিল, ছেলে ছিল না। তাই কালীনাথ মুন্সির তৃতীয় ভাই রায় মথুরানাথ চৌধুরী, উনি 2টি দত্তক সন্তান নিয়েছিলেন। একজন সুরেন্দ্রনাথ আর একজন যতীন্দ্রনাথ। এই যতীন্দ্রনাথও কিন্তু টাকির ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং বাংলার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তা এই যে সুরেন্দ্রনাথ, এই সুরেন্দ্রনাথ এর পুত্র হচ্ছেন হরেন্দ্রনাথ। ব্যাপারটা কি, রবীন্দ্রনাথ যখন 27 বছর বয়স, তখন উনি মারা যান। সুরেন্দ্রনাথের এই যে অকাল প্রাণ,
এই মৃত্যুর দুদিন পরে অরিন্দম জন্মগ্রহণ করেন, অর্থাৎ আমার বাবার মৃত্যুর দুদিন পরে আমার জন্ম হয়। ফলে একটু নাটকীয়তা, ফলে উনি তো পিতৃহীন হয়ে জন্মালেন। তারপরে কাকা জ্যোতিন্দ্রনাথ ওনাকে মানুষ করেন। উনি কিন্তু বর্ণগর মানুষ হয়েছেন, টাকিতে না। এইভাবে ওনার শিক্ষা দীক্ষা হলো বরানগর যে ভিক্টোরিয়া ইংলিশ হাই স্কুলে উনি পড়াশোনা করলেন। সেখান থেকে উনি আর সালটা আমি বলতে ভুলে গেলাম, 1879 তিনি জন্মালেন। আচ্ছা। তা 135-36 বছর হয়ে গেল, তারপরেও তাকে নিয়ে আমরা আলোচনা করছি 2026 সালে। এটাই একটা প্রমাণ যে উনি কত প্রভাবশালী ছিলেন। তা 1904 সালে উনি ম্যাট্রিক পাস করলেন। তারপর উনি প্রেসিডেন্সি কলেজে গেলেন, ওখানে FA পড়লেন এবং উনি গ্র্যাজুয়েট হলেন প্রেসিডেন্সি থেকে। তখন প্রেসিডেন্সিতে MA পড়ানো হতো না, তাই স্কটিশ চার্চ কলেজে গিয়ে উনি MA করলেন। 11 সালে উনি ওনার মাস্টার্স হয়ে গেল। তারপরে উনি আইনও জানতেন, আইন নিয়েও যথেষ্ট গভীর জ্ঞান ছিল। তারপরে উনি ওনার রাজনীতিতে পদার্পণ করা। এখন জমিদার বংশের এত বড় প্রভাবশালী জমিদার বংশের উনি সন্তান, তারপরে ওনার মূল পরিচিতি কিন্তু উনি শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ। এবং এটা হয়তো কিছু আশ্চর্যের নয় যে উনি জমিদার বংশের সন্তান হয়ে 1953 সালে যখন জমিদারি প্রথা উচ্ছেদের বিল এলো বিধানসভা, উনি সমর্থন করেছিলেন। উনি যে জমিদার, জমিদারি প্রথা উচ্ছেদের পক্ষে উনি রায় দিচ্ছেন। ওনার মূল পরিচিতি শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসেবে। যখন ওনার মাত্র 31 বছর বয়স, তখন 1920 সাল উনি বঙ্গীয় ব্যবস্থাপক সভা তার সদস্য ছিলেন। উনি কনিষ্ঠতম সদস্য ছিলেন, মাত্র 31 বছর বয়সে। আচ্ছা। হ্যাঁ, উনি 20 থেকে আমার যেমন হচ্ছে 28 এবং আবার 38 থেকে 45 এই দীর্ঘ সময়, মানে স্বাধীনতার আগে বলছি, পরাধীন ভারতে উনি বঙ্গীয় প্রাদেশিক সভার সদস্য ছিলেন। মানে পশ্চিমবঙ্গ বিধানসভা বললে এখন আমরা যেভাবে বুঝবো, তখন বিধানসভা বলা হতো না, বঙ্গীয় প্রাদেশিক সভা। এই পর্বে কিন্তু ওনার বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান বলতে গেলে, উনি সরকারের কাছে প্রস্তাব দেন যে যারা রাজনৈতিক বন্দী তাদেরকে মুক্তি দিতে হবে। তবে ব্রিটিশ সরকার এই প্রস্তাব মেনে নেননি, কিন্তু আংশিকভাবে মেনেছিলেন। যারা বিনা বিচারে আটক ছিল তাদের কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। এটা ওনার একটা সাফল্য। এবার একটু অন্যরকম আসে যে ওনার যে কৃতিত্ব, কি স্বীকৃতি পেয়েছেন, স্বীকৃতি সম্পর্কে আগে একটু আমরা জেনে নিই। স্বীকৃতি পেয়েছেন বলতে আমি যেটা এক্ষুনি বললাম, এটা সবচেয়ে বড় স্বীকৃতি, যে তার জন্মের 135-36 বছর পর তাকে নিয়ে আলোচনা করতে হয়। একদম একদম, এর চেয়ে বড় স্বীকৃতি এখনো আমরা তাকে ভুলিনি, টাকি ভুলিনি। এবং আপনি যদি টাকি গভর্নমেন্ট কলেজের সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন তার মূর্তি আছে। সমহিমায় তার মূর্তিটা আছে। ফলে টাকির মানুষের পক্ষে তাকে তো বলা সম্ভব না, কিন্তু আমি বলবো যে গোটা বাংলার প্রেক্ষাপটে উনি গুরুত্বপূর্ণ মানুষ। উনি অনেকেই মনে করেন যে উনি বাংলার সর্বকালের সেরা শিক্ষামন্ত্রী। এটা অকারণেও নয়। আমি তো পরাধীন ভারতের সময়টা বললাম, স্বাধীন ভারত হলে বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী হলেন 48 সালে ওনাকে শিক্ষামন্ত্রী পদ দেওয়া হলো ভারতের পশ্চিমবঙ্গে, বিধানচন্দ্র রায় মন্ত্রিসভা। এই শিক্ষামন্ত্রী হিসেবে ওনার কিন্তু অসামান্য অবদান। উনি যেটা ওনার অসামান্য অবদানগুলোর মধ্যে বলি কি, এক হচ্ছে উনি সিদ্ধান্ত নিলেন যে রবীন্দ্র রচনাবলী সুলভ মূল্যে সবার কাছে যেন পৌঁছে। তাহলে সরকার রবীন্দ্রনাথের যে সৃষ্টি সেগুলো সুলভ মূল্যে প্রকাশ করবে সরকার, এটা ওনার বড় কাজ। আর রবীন্দ্রনাথের নামে পুরস্কার আমরা আজও দেখি যে খুব রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, তমুক পেয়েছেন। এই রবীন্দ্র পুরস্কার যে ওনার চালু করা, এটা আমরা অনেকে হয়তো জানি না। আর ওনার আমলে উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় 4 বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এটা ওনার কৃতিত্ব। এগুলো কিন্তু আমাদের সবই অজানা এবং অবশ্য সৃষ্টির মধ্যে স্রষ্টা বেঁচে থাকেন। একদম। তা এই এবং আমাদের টাকি প্রসঙ্গে এবার আমি আসি। টাকিতে কি অবদান আছে সেই সম্পর্কে জেনে। এবং মৃত্যু হলে আমাদের অবধারিত গতি হচ্ছে টাকি শ্মশান। আমরা অনেকেই হয়তো জানি না টাকি শ্মশান ওনার, মানে শ্মশানটা যে ছিল না তা না, কিন্তু খুবই ব্যবহারের জন্য উপযুক্ত ছিল না, আধুনিক কোনো ব্যবস্থা ছিল না। ওনাকে যখন অনুরোধ করা হলো, উনি কিন্তু শ্মশানটা নির্মাণ করলেন এবং নামকরণটা ওনার মায়ের নামে দিলেন। আমরা সকলে টাকি স্বর্ণময়ী শ্মশান বলি, স্বর্ণময়ী কিন্তু হরেন্দ্রবাবুর মায়ের নাম। এটাও আমাদের কাছে অজানা ছিল। আমরা ভাবি ওদের শ্মশান বলেই স্বর্ণময়ী, আমরা এমনই কিছু একটা গেস করে নিই, কিন্তু এটাও কিন্তু আমরা আজকে আপনার থেকেই জানতে পারলাম।
আচ্ছা, আবার টাকির লাইব্রেরি লাইব্রেরি 1918-তে অনেক বিদ্যুৎসাহী যারা আছেন তাদের চেষ্টায় লাইব্রেরি হলো, কিন্তু লাইব্রেরি না কোনো বাড়ি ছিল না, বইগুলোর কোনো ঠাঁই ছিল না। আজ এই বাড়ি কাল ওই বাড়ি, এইগুলো এইভাবে ঘুরছিল না, কোনো স্থায়ী কোনো ঠিকানা ছিল না। এর মধ্যে ওনার জীবনে একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে। ওনার জ্যেষ্ঠ পুত্র রায় হীরেন্দ্রনাথ চৌধুরী 1927 সালে মারা যায়, তখন তার মাত্রই 15 বছর বয়স। ওনার এই জ্যেষ্ঠ পুত্রের স্মৃতি রক্ষার জন্যে উনি একটু ভবন নির্মাণ করলেন এবং পুত্রের নামের নাম হলো হীরেন্দ্র স্মৃতি ভবন। এটা উনি লাইব্রেরিকে দান করলেন। আমরা এখন টাকি ডিস্ট্রিক্ট লাইব্রেরি বলতে যেটা বুঝি, মানে আগের বিল্ডিংটা, এখন আমাদের বিল্ডিং হয়েছে, আগে যেটা ছিল ওটা কিন্তু অরিন্দবাবুর দান করা ভবন। আর এছাড়াও উনি একটু টাকে খুব জলের কষ্ট ছিল, সেই জন্য উনি ওনার বাবা সুরেন্দ্রনাথের নামে উনি একটু নলকূপ স্থাপন করেছিলেন এলাকার মানুষের জলের কষ্ট দূর করার জন্য। এছাড়া অসংখ্য দান তো ওনার বিভিন্ন ক্ষেত্রে আছেই, এবং ওনার একটা বড় কথা, উনি যে দান, ব্যক্তিগত দান যা করতেন সেটা যাকে দান করছেন তিনি ছাড়া আর কেউ জানেন। এই মহান ভটা ছিল, এখন যে যে ব্যাপারটা ছিল না, সব করা একদম এটা ছিল না। এটা হয়তো সেই যুগের বৈশিষ্ট্য, তখন অনেকেই ভাবে। স্যার আমরা কিন্তু আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, আমরা নিজেরাই টাকিবাসী হয়ে হয়তো এত কিছু জানি না। সত্যি আমাদের টাকির ঐতিহ্যকে বলতে গেলে আমরা টাকিবাসীরা ভুলতেই বসেছি। আমাদের সাথে যিনি আছেন তিনি আরও একবার আমাদের টাকির ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিলেন, মনে করিয়ে দিলেন, অনেক জানা অজানা আমরা শুনে নিলাম ওনার থেকে। অনেক ধন্যবাদ এই জন্য ওনাকে। আর স্যার আমাদের এই যে মিনিস্ট্রি অফ কালচারের পক্ষ থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা আপনার ব্যক্তিগতভাবে কেমন লেগেছে স্যার? এটা অসাধারণ খুব গুরুত্বপূর্ণ, কারণ ভালো হোক খারাপ হোক এখন না বই পড়া সহ মানুষের মধ্যে অনেকটাই চলে যাচ্ছে। ফলে আমাকে যদি আমার ইতিহাস, আমার সংস্কৃতি মানুষকে জানাতে হয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, তখন এই অডিও ভিজুয়াল মাধ্যম মনে হচ্ছে খুব শক্তিশালী। FM, বিভিন্ন চ্যানেল, ফলে আপনার যে উদ্যোগটা নিয়েছেন এর মধ্যে দিয়ে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশেষভাবে আমাদের সময় দেওয়ার জন্য। আর রেডিও সুন্দরবনে এমনই প্রোগ্রামে আবারও আমরা আপনাকে পাশে পাবো এটাই আশা রাখি। আর আজকের অনুষ্ঠানটি আমরা বন্ধুরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে কোনো এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।